সংস্কৃত কৃৎপ্রত্যয় খেয়াল করো, বাংলা কৃৎপ্রত্যয় অনেক সহজ, সে তুলনায় তোমার সংস্কৃত কৃৎপ্রত্যয় কিছুটা একটু বুঝতে হবে এবং মনে রাখতে হবে। একটু খেয়াল করো। যেমন অনট, কয়ত, কয়তয় রসিকার। একটা জিনিস খেয়াল করো, এখানে কয়ত আছে, হ্যাঁ এগুলো এখন চলে আসছি। আয়ান একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝবা। কয়তো আছে, এটা তোমার মুনি চৌধুরীর বইতে আছে, আরও দুই একটা বইতে আছে, কিন্তু বর্তমান যে বই এবং তোমার যে বাংলা ব্যাকরণ, প্রমিত ভাষার বাংলা ব্যাকরণ, তারপরে আরও অন্যান্যদের বইতে কয়তো নাই, কি আছে, শুধু ত আছে। আবার কয়তয় রসিকার নাই, কি আছে, শুধু তি আছে। এগুলো তোমরা সব 9-10 বইতে পাবা, মিলাই পড়বা। তারপর তব্য, অনিয়, নখ, ঘ্যান, জ, নিন, ইন, অল, ইষ্ণু, বর, র, উক, শানচ, ঘ। এগুলো হচ্ছে তোমার প্রত্যয়। সেক্ষেত্রে প্রকৃতি কি হবে সেটা তো তোমরাই ভালো করে বুঝতে হবে, তাই না? যেমন আমি একটু আগে বলেছিলাম, যেমন ধরো যেটা বলেছিলাম উক্ত, বলেছিলাম উক্তর তোমার প্রকৃতিটা কি হবে বলো তো? বচ বলেছিলাম, হ্যাঁ উক্তর প্রকৃতিটা ছিল বচ। ঠিক একইভাবে তোমার যদি পঠিত হয় সেক্ষেত্রে তোমার প্রকৃতি কি ছিল? পট ছিল, হ্যাঁ। কিন্তু আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কৃত প্রত্যয়গুলো কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। এখন আসো, আমি তোমাদেরকে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে এটা কোনো নিয়ম না, এটা জাস্ট পড়ার সময় আমাদের একটু পড়ার সুবিধাতে, এটা কিন্তু নিয়ম না, ওকে? আমি আগেই বলে দিচ্ছি, বা ম্যাডাম এটা বুঝি নাই সেরকম কোনো কিছু বলার নাই, বা এটা বইতেও নাই। এটা হচ্ছে আমরা একটু সুবিধার্থে। কীরকম সুবিধার্থে? যেমন ধরো, আচ্ছা এখানে একটা, এটা অল হবে। দেখো, শব্দের শেষে যদি আমরা অন্তস্থ বা অয় পাই তাহলে কোন প্রত্যয়টা দিব? সব ক্ষেত্রে না, আমি আবারও বলে দিচ্ছি জাস্ট মনে রাখার জন্য, তোমাদের ইজি হবে। তোমরা 9-10 বইটা খুলে পড়ে ফেলবা, একটু খেয়াল করো। শব্দের শেষে যদি অন থাকে অনট, শব্দের শেষে যদি অক থাকে নক, তা বা ধা থাকে ত্রিচ প্রত্যয়, মান থাকলে শানচ, জ বা জফলা থাকলে ঘ্যান, ঘ্যান বানানটা এখানে হয় নাই, আকার হবে না। আচ্ছা, এটা হচ্ছে ত থাকলে কয়ত, তি থাকলে কয়তয় রসিকা, দীর্ঘ ইকার থাকলে হবে ইন। এটা আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না, এটা প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা আছে। কীরকম? যেমন ধরো ভয়, হ্যাঁ, বা জয়, একটু আগে আমরা পড়েছি জয়। তাহলে শব্দ শেষে এখানে কি আছে দেখো তো, অন্তস্থ বা অয় আছে কি না? অন্তস্থ বা অয় আছে। এবং জয়ের প্রকৃতিটা কি আমরা জেনেছিলাম? জয়ের প্রকৃতিটা আমরা জেনেছিলাম জি। তাহলে এখানে প্রত্যয়টা কি হবে? জি যোগ অল। আচ্ছা, এই প্রত্যয় যতগুলো আছে এখানে সবগুলোর সাথে যে প্রকৃতিটা বসবে, এই প্রকৃতিগুলো সবগুলোতে কি থাকবে? ধাতু চিহ্ন থাকবে কি না? ধাতু চিহ্ন থাকবে। কিন্তু বর্তমান যে 9-10 বই, এটাতে খেয়াল করেছো কিনা জানি না, তোমার ধাতু চিহ্ন দেয়নি, খুব সংক্ষেপে করে দিয়েছে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, এভাবে। এখন আসো, তাহলে দেখো, হ্যাঁ এটা অলরেডি আমরা বলেছি। তাহলে প্রথম নিয়মটা কি ছিল দেখো তো, শব্দের শেষে অন্তস্থ বা অয় থাকলে অল হবে। তাহলে ভয় কি হবে বলো তো? ভয় বা লিখো, বলতে হবে না, মাইক্রোফোন অন করতে হবে না। জি কি ধাতু কিভাবে ম্যাম? এটা বলেছি না আয়ান ইসলাম। মাইক্রোফোন অফ করো সবাই।
কার মাইক্রোফোনটা অন করা? আচ্ছা, অফ হয়েছে। আচ্ছা, প্রশ্নটা ছিল যে জি কিভাবে ধাতু, জি কেন ধাতু নয়? তোমার জয় করা কাজ কি না বলো তো? জয় কি এমনি এমনি হয়ে যাবে? কাজ করা লাগবে না, পরিশ্রম করা লাগবে না? তাহলে জয় যদি ধাতু তোমার প্রত্যয় সাধিত শব্দ হয় জয়, এবং সেটা যদি আমরা বিশ্লেষণ করি জি যোগ অল পাই, তাহলে এখানে জি এখানে কি? জি এখানে কি হবে? জি এখানে ধাতু, ঠিক আছে? জি এখানে ধাতু, হ্যাঁ। তাহলে ভয় কি হবে? ভি যোগ অল, জয় জি যোগ অল। তাহলে বলো তো ক্ষয় কি হবে? ক্ষয় খি যোগ অল, ক্ষয়। তাহলে নিচয় কিভাবে হবে? নিচয় নিচ যোগ অল, নিচয়। তাহলে বিনয় বিন যোগ অল, বিনয়। হ্যাঁ, মিমো এটা খিও হবে। এখন আসো ব্যতিক্রমটা একটু দেখে নিই। ব্যতিক্রমটা হচ্ছে তোমার বধ মানে কি বলো তো? বধ করা মানে কি? মেরে ফেলা। তাহলে বধটা কোত্থেকে আসছে দেখো? হনন মানে হত্যা করা। বধটা কোত্থেকে আসছে দেখো? হন যোগ অল, হন যোগ অল কি হচ্ছে? বধ। তাহলে আমরা অলটা অন্তস্থ আর অয়ের সাথে তো মনে থাকবে। ব্যতিক্রম কোনটা মনে রাখবো? বধ শব্দটা আমরা মনে রাখবো। এখন আসো তো বলো তো, আচ্ছা এখানে কি হয়েছে? কোনটা ইথ হয়েছে বলো তো? এই যে ভয়ের মধ্যে যে ভি যোগ অল হলো, এখানে কি তোমার কোন জিনিসটা তোমার ইথ হয়েছে? লটা ইথ হয়েছে, আর অটা কি থেকে গেছে, তাই না? ভয় হয়ে গেছে। বুঝছো বিষয়টা কিভাবে আসছে? মূলত নিয়ম কিন্তু ওটা, নিয়ম হচ্ছে তোমার এখানে লটা ইথ হচ্ছে, কিন্তু আমি এটা জাস্ট এই স্লাইডের এই প্রথম অংশটুকু জাস্ট মনে রাখার জন্য বলেছি তোমাদের, ঠিক আছে? মানে অন্তস্থ বা অয় থাকলে অল হচ্ছে, এটা জাস্ট তোমরা মনে রাখবে। বিষয়টা হচ্ছে এখানে ইথ হওয়াটা বিষয়, নিয়ম অনুসারে। দ্বিতীয়টা দেখো, বধটা আরেকবার। বধ হচ্ছে হন মানে হনন করা, হত্যা করা। হন যোগ অল, এটা বলেছি ব্যতিক্রম। দ্বিতীয়টা দেখো, শব্দের শেষে অন থাকলে কি হবে? অন থাকলে কি হচ্ছে? অনট হচ্ছে। শব্দের শেষে অন থাকলে কি হচ্ছে? অনট হচ্ছে। তাহলে দেখো তো শ্রবণ কি হবে বলো তো? বলেছিলাম শোনার ক্ষেত্রে তোমার প্রকৃতি কি ছিল? কি দিয়েছিলাম? শ্রু বলেছিলাম, হ্যাঁ। মিমো, অলের কোনো মানে নাই। কীরকম মানে নাই দেখো? যত প্রত্যয় আছে, প্রত্যয়গুলো তো শব্দ না, প্রত্যয়গুলো যুক্ত হয়ে কি তৈরি করছে? শব্দ তৈরি করছে, এবং সেই শব্দের কি আছে? সেই শব্দের অর্থ আছে। এখন যে তুমি ধরো ঘ্যান, ত্রিচ, হ্যাঁ, ঘ, তারপর হচ্ছে উয়া, উ, তি, তা, অন, এগুলোর কি কোনো অর্থ আছে? আমার কথা বুঝছো তোমরা? এগুলোর কোনো অর্থ নাই, কিন্তু এগুলো যুক্ত হয়ে একটা কি তৈরি হচ্ছে? যুক্ত হয়ে একটা অর্থ তৈরি করছে। এগুলো শব্দাংশ, এগুলো কোনো শব্দ না। আর শব্দ যেটা না, সেটার তো কোনো কি থাকতে পারে না, সেটার কোনো অর্থ নেই। আচ্ছা দেখো, শব্দের শেষে অন থাকলে অনট। তাহলে দেখো শ্রবণ কি হবে? শ্রু যোগ
অনট। অথবা এখানে যদি তোমার ট না থাকে সমস্যা নেই, শ্রু যোগ অন, টটা এখানে কি হচ্ছে, টটা এখানে ইথ হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার নয়ন কি হবে, নিযোগ নিযোগ অনট। তাহলে আমাকে বলো, ধরো স্থান, আচ্ছা স্থান অলরেডি পড়াই ফেলছি, আবার বলছি, স্থান কি হবে বলো তো, স্থা যোগ অনট। তারপর দর্শন, দর্শন দৃশ, দর অর আছে, এটা মনে রাখতে বলেছিলাম, দৃশ যোগ অনট। নেক্সট চলে আসো, শব্দের শেষে যদি আচ্ছা এখানে মূলত নিয়মটা কি তাহলে, এখানে কোন জিনিসটা তোমার ইয়া হচ্ছে, ইথ হচ্ছে, টটা ইথ হচ্ছে। তারপর দেখো শব্দের শেষে যদি অক থাকে তাহলে সেটা কি হবে, নক হবে, মানে নকটা এখানে প্রত্যয়। তাহলে এখানে কোন জিনিসটা ইথ হবে, ম্যাম হ্যালো, বলো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। ম্যাম যে এখানে যে এর আগেরটা যেটা যে কি বলে, সবগুলো কি তো ক্রিয়া ছিল না তো মনে হয়, যে যে শুনো, শোনা, দেখা, এগুলো থেকে আসছে, ঠিক আছে। নয়নটা ম্যাডাম, আবার দেখা, হ্যাঁ তারপর হচ্ছে তোমার শ্রবণ, এটা কি, কোত্থেকে আসছে, শোনা। শোনা থেকে আসছে। দর্শন কোত্থেকে আসছে, আচ্ছা আচ্ছা, দেখা থেকে আসছে। নর্তন, নর্তনটা নাচ থেকে আসছে। ভোজন, ভুজ যোগ অনট, কোত্থেকে আসছে, ভোজনটা কি, খাওয়া না। তারপর দেখো শব্দের শেষে যদি অক থাকে তাহলে সেটা নক হবে, কীরকম দেখো, পাঠক, তাহলে কি হবে বলো তো, পাঠক কি হবে, বলো, পাঠক তো অনেকবার পড়িয়েছি, লিখো, বলার দরকার নাই। পঠ যোগ নক। লেখক, লেখক কি কোত্থেকে আসবে, লিখ, কোত্থেকে, লিখ যোগ নক বা অক। এখানে তোমার কি হচ্ছে, নটা কি হয়ে যাচ্ছে, ইথ হবে, নটা কি হচ্ছে, ইথ হচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম আমরা আরও কয়েকটা শব্দ দেখি, যেমন দেখো পূজক, তাহলে পূজক কি হবে, পুঁজি যোগ নক, পূজক। তাহলে চালক কি হবে, চালক, চালি যোগ নক, চালক, ঠিক আছে। এটা খেয়াল করো, শব্দের শেষে তা বা ধা থাকলে ত্রিচ হয়, তা না, চালি, চালি যোগ নক। শব্দের শেষে তা বা ধা থাকলে ত্রিচ হয়, এটা খেয়াল করো সবাই। যেমন ধরো এখানে মূলত কি থাকছে, এখানে তোমার চটা ইথ হচ্ছে, চটা কি হচ্ছে, ইথ হচ্ছে। কেন হলো, একটু আগে আমি তোমাদের একটা কথা বলেছি, যেমন বলেছি উক্ত, উক্ত এর ইয়া কি ছিল, প্রকৃতি কি ছিল, বলো, বৎ ছিল। জয়ের প্রকৃতি কি ছিল, জয়ের প্রকৃতি কি ছিল, জি। এখন আমাকে বলো জি কেন হয়েছে, বৎ কেন হয়েছে, বুঝছো বিষয়টা। দেখো তা ধা ত্রিচ, খেয়াল করো। ক্রেতা লাস্টে কি আছে, তা আছে। মাতা
লাস্টে তা আছে, দাতা লাস্টে তা আছে, যোদ্ধা লাস্টে কি আছে, ধা আছে, লাস্টে ধা আছে। তোমাদের আচ্ছা আমি একটা চার্ট দিয়ে দিব তোমাদেরকে কালকে গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, তাহলে ওখান থেকে তোমাদের এই কী বলে প্রকৃতিগুলো বুঝতে সুবিধা হবে। আমি যেহেতু এখন প্রত্যয় পড়াচ্ছি, প্রকৃতিগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? প্রকৃতিগুলো কোনটার কোত্থেকে আসছে। ক্রেতা দেখো, মাতা এখানে দেখো, মাতা কাজের নাম না, মাতা মানে হচ্ছে এখানে পরিমাপ। এটা এগুলো আমরা কোন শব্দ পড়তেছি বলো তো, কোন শব্দ পড়ছি এখানে? না, একটাও এখানে সবগুলোই হচ্ছে তোমার দাতা। দাতা কোত্থেকে আসছে বলো, দাতা কোত্থেকে আসছে? দান থেকে। দান থেকে, দেয়া থেকে আসছে। তারপরে ক্রেতা কোত্থেকে আসছে? কোনো কিছু কেনা থেকে আসছে, ক্রয় থেকে আসছে। এখন তোমাদের মনে হইতে পারে হয়তো এগুলো তদ্ধিত, কিন্তু এগুলো আসলে কি নয়, তদ্ধিত প্রত্যয় নয়, সবগুলো কি প্রত্যয়? কৃত প্রত্যয়। যেমন তোমার মাতার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যেমন মাপা, মান, মিতি, মাত্রা, মাত্র, মাতব্য, মায়া, এগুলো সবগুলো মূলত কোত্থেকে? বিষয়টা কি সংক্রান্ত? কি সংক্রান্ত? মাপা, মাপা সংক্রান্ত। মাতা কোত্থেকে তাহলে? মাপা সংক্রান্ত থেকে, ঠিক আছে? এটা ওই মাতা না, কোন মাতা না, মানে মা যে সেটা না। সেটাও আমরা পড়বো, সেটা আমরা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আসলে তখন পড়বো। হ্যাঁ, তাহলে দেখো ক্রেতা তাহলে কি হবে বলো তো? ক্রি যোগ ফ্রিজ। হ্যাঁ, মাতা, মা যোগ তা, তার পরিবর্তে কি ত্রিচ। এই ত্রিচের মধ্যে মূলত এখানে চটা কি হচ্ছে, তোমার ইত হচ্ছে, দাতা। সহজ, দাতা কি হবে? দা যোগ ত্রিচ। এগুলো সব 9-10 বই থেকে দেখে নিবা, মণি চৌধুরীর যে বইটা আছে এটা থেকে তোমরা সবাই দেখে নিবা। তাহলে দেখো যুদ্ধ কি হবে? যুদ্ধ যোগ ত্রিচ, যুদ্ধ যোগ ত্রিচ, ঠিক আছে? শব্দের শেষে মান থাকলে শানচ হবে। মান থাকলে কি হবে? শানচ হবে। একটু পরে আমরা আবার, সাইফুল লিখতে থাকো, সমস্যা নেই, আমি সব প্রশ্নের উত্তর দিব, লিখতে থাকো। কি প্রশ্ন? মান থাকলে শানচ। শব্দের শেষে দেখো বর্ধমান। আচ্ছা আমরা এখানে কি পাচ্ছি বলো তো, কি পাচ্ছি? অর পাচ্ছি কি না? অর পাচ্ছি? অর যদি পাই, প্রকৃতিতে কি দিতে বলছিলাম বলো তো? অর যেহেতু পাচ্ছি রিকার দিতে হবে, তাই না? দেখো বৃদ্ধ, বৃদ্ধ মূলত এটা প্রকৃতি। বৃদ্ধ যোগ মানের জন্য কি হবে? মানের জন্য শানচ। তাহলে বর্ধমান হচ্ছে বৃদ্ধ যোগ শানচ। তাহলে আমাকে বলো দীপ্যমান কি? এগুলো আসে। দীপ্যমান, দীপ যোগ কি হবে? শানচ। এখন আসো, মানটা আমরা পরে কোথায় পাবো? পরেও পাবো, যখন তদ্ধিত প্রত্যয় পড়বো তখন পার্থক্যটা বুঝাই দিব। যখন ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হবে তখন সেটা কি? ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে তখন সেটা কৃত প্রত্যয়, কিন্তু তোমার যদি নাম প্রকৃতির সাথে যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তাহলে আমাকে আরেকটা বলো, সেটা হচ্ছে চলমান। চল যোগ শানচ। নেক্সট আসো, বানান এটা শুদ্ধ, ভুলে আকার পড়ে গেছে। দেখো কার্যটা দেখো,
কার্য, কার, আর, আর আছে কিনা দেখো তো, কার, আর পাচ্ছি, তাহলে কি হবে বলো তো? লেখো তো। হ্যাঁ, ক্রি যোগ কি হবে? ঘ্যান। এখানে কোন জিনিসটা ইত হচ্ছে? ঘ এবং মূর্ধন্য দুটোই কি হয়ে যাচ্ছে? দুটোই ইত হচ্ছে ঘ্যানের মধ্যে। তাহলে ধার্য কি হবে? ধৃ যোগ ঘ্যান। তাহলে আমাকে বলো পরিহার্য কি হবে বলো তো? পরিহার্য, আমি পরিহার্য লিখি এখানে। হ্যাঁ, এই কার কার ঘুম আসছে? পরিহার্য কি হবে বলো? পরিহার্যর মধ্যে পরিটা কি বলো তো? এখানে উপসর্গ। পরিটা আমরা লিখে ফেলব। পরি যোগ, এবার হার্যটা বলো। হার যোগ ঘ্যান। ভেরি গুড, বুঝছো? পরিটা আলাদা লিখবা, হার যোগ ঘ্যান। তাহলে আমাকে বলো তো ভোজ্য, ভোজ্য কি হবে? ভোজ্য হবে ভুজ যোগ ঘ্যান। আচ্ছা, এটা ভোজ হবে, ভোজ যোগ ঘ্যান। ঠিক আছে, নেক্সট আসো। এটা একদম তোমাদের জন্য সহজ একটা স্লাইড। উক, তব্য, অনীয় শব্দ শেষে যদি আমরা এগুলো থাকি, দেখো তাহলে কি হবে না? পরিবর্তন হবে না। উক, তব্য, অনীয়। তাহলে ভাবুক কি হবে বলো তো? ভাবুক ভৌযোগ ভৌযোগ উক। উক, তব্য ক্রি, কর, কর, কর্তব্য, কর, ক্রি যোগ তব্য। অনীয়, করণীয় কি হবে বলো? কর, অর আছে, ক্রি যোগ অনীয়। বুঝছো? এটা খেয়াল করো, শব্দের শেষে ক হবে না, এটা ত। ত হলে কয়ত, আর তি হলে কয়ত রসিকার হবে। সবগুলো এরকম না, এগুলো তোমাদেরকে আছে। এখানে অনেকগুলো উদাহরণ আছে, একটু খেয়াল করো ভালো করে। এই স্লাইডে আমি অনেকগুলো উদাহরণ দিব। শেষ। এই তো আমি আজকে বাংলা কৃৎপ্রত্যয়, সংস্কৃত কৃৎপ্রত্যয় পড়িয়ে শেষ, আর বেশি নাই, আর একটা কি দুটো স্লাইড আছে। মুক্ত বলেছিলাম, মুক্তর ক্ষেত্রে তোমার কি হবে? প্রকৃতি, অর্থাৎ যেটা মোচন করা। হ্যাঁ, যেটা মোচন করা, যেটা তুমি কি করবা? মুক্ত করবা। তাহলে মুক্ত, মুক্তা, মুক্তি, মোচ, মোচক, মোচন, মোচনীয়, এগুলো সবগুলোর প্রকৃতি কি? সবগুলোর প্রকৃতি হচ্ছে মুচ। সবগুলোর প্রকৃতি হচ্ছে মুচ। তাহলে মুক্তির প্রকৃতি কোনটা? তাহলে মুক্তর প্রকৃতি যদি মুচ হয়, মুক্তির প্রকৃতি কোনটা? একই, একই, মুচ, মুচ। তাহলে মুক্ত, মুচ যোগ কি হবে? মণি চৌধুরীর বই অনুসারে কয়ত, কয়ত। ঠিক আছে। আর যদি কয়ত না থাকে কোনো বইতে, যেমন আরও অন্যান্য অনেক বইতে নেই, সেক্ষেত্রে আমরা কি দিব? অপশনে যদি ত থাকে ত দিব। দুটো একসাথে অপশনে থাকবে না, এটা তোমরা শিওর থাকো। তাহলে খ্যাত কি হবে? খ্যা যোগ কয়ত। আমি কয়ত দিয়ে পড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। যদি কয়ত না থাকে আমরা কোনটা দিব? ত। ঠিক আছে। তারপর কয়তয় রসিকার যদি না থাকে আমরা তয় রসিকার দিব, কারণ ওই বইটা এখনও যেহেতু ফলো করা হয়, তোমার কয়তয় থাকতে পারে, আর না থাকলে তো ত। তোমরা এটা বুঝবা। তাহলে মুক্তি, মুচ যোগ কি হবে বলো তো? কয়ত রসিকার বা ত রসিকার। বুঝছো? তাহলে ভক্তি কি হবে বলো তো? ভক্তি কোত্থেকে আসছে জানো? ভক্তি আসছে ভজ না, ভজ, ভজন বলে না, ভজ। হ্যাঁ, ভজ থেকে আসছে।
ভজ যোগ কয়তয় রসিকার বা ত রসিকার। তাহলে আমরা এখানে কিছু এই স্লাইডে আমার একটা স্লাইড নিচ্ছি। দেখো তাহলে উক্তি কি হবে? উক্তি একদম প্রথমে বলেছিলাম, উক্তির ক্ষেত্রে তোমাদের প্রকৃতি কি হবে? হ্যাঁ, বলিও না, মাইক্রোফোন অন করিও না। বচ যোগ কয়ত, আমি কয়তয় দিয়ে লিখছি, বারবার তিয়াল লিখছি না, ঠিক আছে? তারপর ধরো তোমার শান্তি, শান্তির হচ্ছে তোমার সম থেকে আসছে। শান্তি কোত্থেকে আসছে? শান্তি হচ্ছে সম থেকে। সম যোগ কি হবে? কয়তয় রসিকার, ঠিক আছে? তাহলে বলো উক্ত, উক্ত কি? উক্তি যদি বচ যোগ তি হয় তাহলে উক্ত কি হবে? উক্ত বচ যোগ কয়ত, ঠিক আছে? তারপরে বলো হত, হতটা অর্থাৎ নিহত বলে না, হত মারা গেছে, এটা কি হবে বলো? এটা কোত্থেকে আসছে বলো তো? হত এর আগে বধের ক্ষেত্রে আমি বলেছিলাম, বধের ক্ষেত্রে আমাদের প্রকৃতি কি? হন। তাহলে হন যোগ কি হবে? কয়ত, ঠিক আছে? এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তোমরা এগুলো না হয় বুঝলা, কি প্রত্যয়টা না হয় বুঝলা, কিন্তু তোমাদের কোন জিনিসটা ভালো করে জানতে হবে? কোনটার প্রকৃতি কি? যেমন ধরো উক্ত, উক্ত মানে কি বলো তো? কোনো কিছু কি করা? উক্ত কোনো কিছু না, উক্ত মানে বলা, উক্ত বপন করা। ধরো উক্ত, তাহলে কি হবে? কোত্থেকে আসছে? বপ থেকে আসছে। কোত্থেকে? বপ থেকে আসছে উক্ত। তাহলে বপ যোগ কয়ত। যেমন ধরো জাত, জাত তাহলে কি হবে? জাত কোত্থেকে আসছে? জন থেকে। জন যোগ কয়ত। তারপর ধরো সুপ্ত বা সৃষ্ট, হ্যাঁ সৃষ্ট কোত্থেকে বলো তো? আমি বলেছিলাম সৃষ্ট, সৃষ্টি, তারপরে সব কিছুর তোমার প্রকৃতি কি ছিল? সৃজ ছিল। ভেরি গুড। তাহলে সৃষ্ট কি হবে? সৃজ, হ্যাঁ ভেরি গুড, সৃজ যোগ কয়ত, যদিও এখানে সৃষ্ট ট আছে যদিও। এবার চলে আসো ঘ, ঘ প্রত্যয়। দেখো খেয়াল করো, ঘ প্রত্যয়, ঘ প্রত্যয়ের মধ্যে তোমার কি থাকবে না? ঘ এবং ইয় একটাও থাকবে না, দুটোই কি হয়ে যাবে? দুটোই ইত হয়ে যাবে। এই যে দেখো, তাহলে ধরো ভেদ, ভেদ কি হলো বলো তো? ভেদ কিভাবে হবে? ভেদ কোত্থেকে আসছে? ভিত থেকে। তাহলে ভিত, সরি ভিত যোগ ঘ কি হলো? ভেদ। ভিত যোগ ঘ, ভেদ। তারপর ধরো তোমার ক্রোধ, ক্রোধ তাহলে কোত্থেকে? ক্রোধ, ক্রুদ্ধ, ক্রুদ্ধ যোগ ঘ, ক্রোধ, ঠিক আছে? তাহলে দেখো বাস, বাস, বাস কীভাবে হবে? বাস হচ্ছে বস থেকে। বাস কোত্থেকে আসছে? বস থেকে। বস যোগ ঘ। এই উদাহরণগুলো মনে রাখবা, এটা খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে অন্তস্থ জ প্রত্যয়। কি প্রত্যয়? অন্তস্থ জ। তাহলে দেখো হেও, হেও কিভাবে হচ্ছে? হা যোগ জ, হা যোগ জ, হ্যাঁ। তাহলে পরিমেয় কি হবে বলো তো? পরি, অনু, অ, এগুলো হচ্ছে উপসর্গ। এগুলো উপসর্গগুলো আমরা আগে লিখে ফেলবো। পরি, অনু, অ, এগুলো আমরা লিখে ফেললাম। এখন আসো মেয়। তাহলে হাযোগ, হেও যদি হাযোগ জ হয়, মেয় কি হবে বলো?
মা যোগ জ, এখানে জটা হচ্ছে প্রত্যয়। তারপরে অনুমেয়, মেয় তাহলে কি হবে? মা যোগ জ। যেও কোত্থেকে হবে বলো তো তাহলে? অযোগ, এটা বলতে পারলে এটা কি হবে বলো? অজেয়। ভেরি গুড। তাহলে কোত্থেকে আসছে? জি হবে, কারণ আমরা দেখছি জয় শব্দটার যতগুলো প্রকৃতি আছে, যতগুলো শব্দ আছে জয় সম্পর্কিত, সবগুলোর প্রকৃতি হচ্ছে জি। জি যোগ জ। দীর্ঘ ইকার থাকলে ইন বা নিন, এগুলো কিন্তু নিয়ম না, এটা জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি বারবার বলছি, ঠিক আছে? শ্রমী, তাহলে দেখো তোমার শ্রমী কি হবে? কি বলছে দেখো, এখানে হচ্ছে ইন নিন, এই দুটোই প্রত্যয়, ইনও প্রত্যয় তোমার, নিনও প্রত্যয়। তাহলে দেখো তো, শ্রম যোগ ইন, শ্রমী। শ্রম যোগ ইন, শ্রমী। গ্রাহী, গ্রাহী কি হবে? গ্রহ যোগ নিন, গ্রাহী। তাহলে ভাবী কি হবে বলো তো? ভাব, কোথেকে আসছে? ভাব থেকে আসছে, ভাব যোগ নিন, ঠিক আছে? তাহলে আমরা আরও কয়েকটা উদাহরণ পড়ি, যেমন ধরো পাই, ধূমপাই বলে না, পাই। হ্যাঁ বলো। ইন আর হচ্ছে নিন, দুইটা যে কোনো একটাই কি ইউজ করতে পারবো? না, দুইটা যে কোনো একটা, যেমন শ্রমের ক্ষেত্রে তোমার শ্রম যোগ ইন, বাকি যেগুলো উদাহরণ দিচ্ছি সবগুলোতেই নিন, বইটা দেখে নিবা, ঠিক আছে। দুটোই আলাদা, ঠিক আছে? তাহলে দেখো, আর নিনের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? নিনের ক্ষেত্রে তোমার দেখো গ্রাহীটা কিভাবে হয়েছে, গ্রহ যোগ নিন। তাহলে দেখো তো এখানে কি কি তোমার লোপ পাচ্ছে? নিনের ক্ষেত্রে নটা কি হচ্ছে? প্রথম মূর্ধন্য নটা তোমার লোপ পাচ্ছে, আর হচ্ছে তোমার যে ইনটা থাকছে সেটা কি হচ্ছে? সেটা দীর্ঘ ইকার হয়ে কি হয়ে যাচ্ছে? গ্রাহী। তাহলে পাই কি হবে? পাযোগ নিন। তারপর ধরো তোমার আরও কিছু উদাহরণ, দ্রোহী, দ্রোহী কি হবে বলো? দ্রোহী, দ্রোহ যোগ নিন, ঠিক আছে? তাহলে বলো তো স্থায়ী কি হবে? স্থায়ী, স্থা যোগ নিন। এগুলো সবগুলোতে প্রকৃতি চিহ্ন থাকবে। এখানে সবগুলো একসাথে দেয়া আছে। সংস্কৃত কৃতত্বই শেষ। আজকের ক্লাস এটুকুই। তদ্ধিত প্রত্যয় ইচ্ছে করেই আর পড়াচ্ছি না, কালকে নিব, ঠিক আছে? ম্যাম ঘটা যা একটা উদাহরণ দিতেন। বুঝি নাই। ঘ ইয় প্রত্যয়টা। ঘ ইয়, হ্যাঁ এখানে জি ম্যাম। তোমার ঘ এবং ইয় দুটোই কি হবে? দুটোই ইথ হয়ে যাবে, দুটোই কি হয়ে যাবে? ইথ হয়ে যাবে। আর এই যে ভিদ, ভিদ থেকে কি হয়েছে? ভেদ হয়েছে, মানে ঘ আর ইয় যুক্ত হয়ে দুটোই শেষ হয়ে গেছে, আর গুণ বৃদ্ধির মাধ্যমে ইটা কি হয়ে গেছে? ম্যাম কিভাবে বুঝবো যে এখানে ঘ ইয় প্রত্যয় বসবে? পড়বা। ও আচ্ছা, মানে কিছু কিছু ছিল যে অনর থাকলে মানে এটা মানে কি বোঝানোর উপায় আছে কিনা? না, এটা এই কয়েকটা উদাহরণই আছে, এই কয়েকটা উদাহরণ ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, একটা উদাহরণ বোধ ছিল যে পরিহার, যে পরিযোগ ওটা মানে হ্রি হবে না, যেহেতু হারে তো আর আছে। না না, ওটা ওটা যেটা ছিল ওটাই। আচ্ছা,
হা যোগ জ যেটা বলছিলাম, তাই না? মানে পরিযোগ হার, তারপরটা কি যেন ছিল মানে ঘ্যান এরকম ছিল, তো ওটা হার না হয়ে হিরি হবে না? না, আচ্ছা। বইয়ে সব থাকলে নোট করবাটা কি, এখন এটা যার যার ইচ্ছা, যেমন আমি জীবনেও নোট করে পড়ি নাই, আবার অনেকে আছে নিজে নিজে নোট করে পড়ে, এটা তোমার ব্যক্তিগত বিষয় যে তুমি কিভাবে পড়বা। ম্যাডাম একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, 1 মিনিট আমাদের দাঁড়াও। বলো। হ্যাঁ, পিডিএফ সেভ দিয়েছি। অন্তত ম্যাডাম আধা ঘন্টা আগে যদি আগে নেওয়া যেত তাহলে মনে হয় একটু ভালো হতো। জি। শীতকাল চলে আসার কারণে সমস্যা হয়ে গেছে না? আচ্ছা, আজকে ক্লাসটা প্রকৃতি প্রত্যয় এমনিতেই জটিল বিষয়। এই যে উদাহরণগুলো দিলাম এগুলো তোমরা বই থেকে পড়লে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট 2টো পেজ আছে, 2টা পেজ তোমরা ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, আর মূল বিষয়গুলো বুঝছো তো না, যে কোনটা ঈদ, কোনটা গুণ বৃদ্ধি, মানে এটা হলে ওটা হবে, ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে এগুলো যোগ হলে এটা গুণ বৃদ্ধি হচ্ছে, এভাবে তোমার ঈদ হচ্ছে। বুঝছো? তোমাদের ক্লাসটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে সেটা একটু বলো, বা কোন বিষয়টা বুঝো নাই। বাকিটা হচ্ছে তোমাদের পড়ার উপর নির্ভর করবে। কারো কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ এটাই। কারো নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে যে প্রকৃতি প্রত্যয় সম্পর্কিত? আচ্ছা, গুণটা রিপিট করবো আরেকবার, সমস্যা নাই। আর কারো কোনো প্রশ্ন গুণ ছাড়া, গুণ বৃদ্ধি ছাড়া? গুলাই যাচ্ছে, এটা তোমার বই থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। গুণ বৃদ্ধি না, বলো যুক্তি কি হবে? আগে বলো শব্দটা প্রত্যয় সাধিত কিনা। ধরো একটা শব্দ প্রত্যয় সাধিত না, হ্যাঁ, এখন তুমি আমাকে বললা ম্যাডাম নীল আকাশ কীভাবে হবে, বুঝছো? আর যদি হ্যাঁ কোনোটা যদি মনে হয় যে প্রকৃতি প্রত্যয় সাধিত বা যেটাই হোক না কেন দেখে নিবা। ম্যাডামও কিন্তু সব পারি তা না, নিয়মের মধ্যে ফেলবা, ফেললে দেখবা, দরকার হলে কি দেখবা, এটার নাম কি, অভিধান দেখবা। দেখো, গুণ এবং বৃদ্ধি কে যেন বুঝতে চাইছো, একটু খেয়াল করো। আমরা যখন, আমাদের মূলত কি দেয়া হবে, একটা শব্দ। এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে? প্রত্যয় সাধিত, মানে প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয়েছে। প্রত্যয়টা কি? প্রত্যয়টা হচ্ছে যেটা প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ। শব্দের মূল অংশ কি? মানে এই যে এত এত শব্দ তৈরি হয়েছে সেটা কোত্থেকে তৈরি হয়েছে, ওইটাই হচ্ছে মূল অংশ। যেমন আমরা ধরো বললাম যে ভোজ, ভোজক, ভোজি, ভোজ্য, ভোগ, ভোগী, ভোগ্য, ভোজন, ভোজনীয়, ভুক্তি, ভুক্ত, ভোক্তব্য, ভোক্তা। ধরো সব কি অনেকগুলো শব্দ বললাম, এই সবগুলো শব্দ মূলত কোত্থেকে আসছে বলো তো? ভুজ থেকে আসছে। কোত্থেকে? ভুজ থেকে আসছে, মানে তোমার ভোগ সম্পর্কিত। তুমি ভোজ, ভোজন, ভোজি, ভোজ্য, ভোগ কোত্থেকে আসছে? সবগুলো ভুজ থেকে আসছে। এখন এটার সাথে তোমার ধরো চেনা জাতীয় যত সবগুলো আসছে কোত্থেকে? চীন থেকে। এখন এই চীনের সাথে যখন তোমার প্রত্যয় যুক্ত হচ্ছে, চীনের সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে একটা শব্দ তৈরি হচ্ছে। এখন আসো, শব্দটা কিন্তু পরে তৈরি হয়েছে, তাহলে আগে কি ছিল? আগে প্রকৃতিটা ছিল, সেই প্রকৃতিটার সাথে একটা প্রত্যয় যুক্ত হয়েছে, পরে শব্দ তৈরি হয়েছে। এখন বলছে কি দেখো, বলছে প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে তখন প্রকৃতির যে আদি স্বর, মানে শুরুর দিকের যে স্বরটা, আদি স্বর, আদি মানে তো শুরু, আদি স্বরটা কি হচ্ছে? সামান্য চেঞ্জ হচ্ছে। এই সামান্য চেঞ্জ হওয়াটাই হচ্ছে তোমার কি? গুণ এবং বৃদ্ধি।
কীরকম? যেমন ধরো শব্দটা তৈরি হয়েছে কি চীন থেকে, চীন, তাহলে এখানে কি আছে? ই আছে, চীন, চি, ই, ই আছে। চীনের সাথে যখন আ প্রত্যয় যুক্ত হচ্ছে শব্দটা হয়ে গেল চেনা। এখন শব্দটা হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল চীনা, কিন্তু চীনা না হয়ে যে চেনা হয়ে গেল, তাহলে ই ধ্বনি থেকে কোন ধ্বনিতে চলে গেল? এ ধ্বনিতে পরিণত হলো। এই যে এ ধ্বনিতে পরিণত হয়েছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি গুণ। প্রশ্নটা কার ছিল? রাতের মধ্যেই দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। প্রশ্নটা কার ছিল সে বুঝছো কি না? কার ছিল প্রশ্নটা? নাকি সেই চলে গেছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ম্যাডাম, বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে ডিফারেন্সটা কি একটু? হ্যাঁ অবশ্যই। এতগুলো যে পড়লাম এগুলো সবগুলো কি ছিল বলো? এগুলো সবগুলো প্রত্যয় ছিল। এখন আসো, প্রত্যয় দিয়ে আমাদের নতুন কি তৈরি হয়েছে? নতুন নতুন পদ, শব্দ বা পদ যেটাই বলো তৈরি হয়েছে। এখন আসো, এই যে শব্দ একটা তৈরি হয়েছে, হ্যাঁ, এখন আমি তোমাদেরকে বললাম ধরো শব্দ তো তৈরি হয়ে গেছে, এখন এই শব্দগুলো দিয়ে ধরো আমি তোমাদের একটা বাক্য লিখলাম। কীরকম বাক্য? যেমন আচ্ছা, সেই কমন একটা বাক্য আছে সবচেয়ে, সেটাই লিখে দিই। শব্দ কিন্তু তৈরি হয়ে গেছে কি দিয়ে? কি দিয়ে তৈরি হয়ে গেছে? মানে সেটা প্রত্যয়ের মাধ্যমে হোক, সন্ধির মাধ্যমে হোক, বা যেটাই হোক, শব্দ তৈরি হয়ে গেছে। শব্দ তৈরি হওয়ার পর সেটা কোথায় বসেছে? কিসে বসেছে? বাক্যে বসেছে। বাক্যে যখন বসেছে, বাক্যটা হয়েছে কিনা দেখো তো। প্রত্যেকটা শব্দ কিন্তু বানান শুদ্ধ। মা, ছাদ, বস, শিশু, চাঁদ দেখাচ্ছেন। হয়নি। কেন হয়নি? শব্দ যখন বাক্যে বসে তখন শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়। কেন? একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপনের জন্য। একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপনের জন্য ওটার সাথে কি যুক্ত হয়? বিভক্তি যুক্ত হয়। আর শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি পদ। মানে মার সাথে যে কোনো বিভক্তি নাই তা কিন্তু না। মার সাথে কি আছে? একটা বিভক্তি আছে। কোন বিভক্তি? শূন্য বিভক্তি আছে। ছাদ, ছাদের সাথে তাহলে কোন বিভক্তি বসতে হবে? এ বিভক্তি। বসের সাথে কোন বিভক্তি? এ বিভক্তি। শিশুর সাথে কোন বিভক্তি? কে বিভক্তি। এবং এই বিভক্তির সংখ্যা কিন্তু খুব কম। এগুলো জাস্ট আমাদের বাক্যে যখন বসছে শব্দগুলো, তখন এগুলোর সাথে এই যে এ, কে, র, এর, দ্বারা, দিয়া, কর্তৃক, যেগুলো তোমরা কারকের মধ্যে পড়েছো না মাত্র অল্প কয়েকটা। কিন্তু প্রত্যয় কি সেরকম কিছু? প্রত্যয় শব্দাংশের সাথে, শব্দের মূলের সাথে কি হচ্ছে? শব্দের মূলের সাথে যুক্ত হচ্ছে প্রত্যয়। শব্দের মূলের সাথে যুক্ত হয়ে একটা শব্দ তৈরি করছে। আর সেই শব্দের সাথে তোমার কি হচ্ছে? কি যুক্ত হচ্ছে? বিভক্তি যুক্ত হয়ে পদ হচ্ছে। বুঝছো বিষয়টা? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না হলে আজকে শেষ করে দেই। আচ্ছা, এটা নিয়ে কালকে একটু আলোচনা করি। কিছু শব্দ আছে তোমার সন্ধি সাধিত আবার প্রত্যয় সাধিত। সেই যে কয়েকটা শব্দ আছে ওই কয়েকটা শব্দ আমি আগামীকাল আলোচনা করে দিব। সেই সাথে আগামীকাল তোমাদের তদ্ধিত প্রত্যয়টা আলোচনা করব। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।